যদি একটু মন্তব্য করেন, মানে রাজনীতির ময়দান একটু গরম এগুলো হয়ে উঠল। নানা দল নির্বাচন পেছানোর কৌশল করছে। আপনি জানেন যে আগে কিন্তু তাদের আরও দুটি দাবি ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। প্রথম তারা বলেছিল স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, নিশ্চয়ই আপনার মনে আছে, এবং অনুষ্ঠান যা দেখছেন। স্থানীয় সরকার নির্বাচন আগে কেন করতে হবে? মানে জাতীয় সংসদের আগে নির্বাচন কমিশনকে পরীক্ষা করবে যে তারা কতটা সক্ষম নির্বাচন পরিচালনার জন্য। তো ধরুন নির্বাচন কোনো কারণে ফেল করলো বা ঠিকভাবে করতে পারলো না, তাহলে কি আমি নির্বাচন কমিশনে বাদ দিব? এবং যদি আমি বাদ দিই তখন তো আর স্থানীয় সরকার নির্বাচন থাকবে না, কারণ এটা তো আগেই হয়ে যাবে। এটি ছিল একটা কৌশল, যাতে এটি নিয়ে এটা হসপস করে। এবং তীব্র আন্দোলন কিন্তু কয়েকটি দলের, জামাত, এনসিপি, আরও যে কয়েকটি ইসলামী দল আছে। তারপর নিশ্চয়ই আপনার মনে আছে যে পিআর পদ্ধতি হঠাৎ করে হাজির করলো, যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটা কারণ আছে অবশ্য, কারণ অনেক দলই আছে যারা মানুষ কয়টা সিট পায়, যেমন খুব যারা হাড্ডাহাড্ডি লড়াই করতে চায় পুরো দেশের ভোট মিলিয়েও একটা সিট পায় কিনা সন্দেহ আছে, কিন্তু মানুষ সন্দেহ করছে। পিআর পদ্ধতির জন্য অনেক আন্দোলন করেছে, কারণ কিন্তু আমরা জানি বিএনপি তো একটা দায়িত্বশীল দল, তারা এই দেশ অনেকবার শাসন করেছে, জাতির কাছে তাদের একটা দায়বদ্ধতা আছে। আপনি দেখুন আমাদের প্রতিবেশী যে নেপাল, 17 বছরে 15 বার সরকার চেঞ্জ হয়েছে, 15 বার। এবং আজকে যে গাজা যুদ্ধ, অনেক কিন্তু এই বিষয়টা জানেন না, এটা কিন্তু পিআর পদ্ধতির কারণে। কীভাবে আমি বলি, নেতানিয়াহুর যে সরকার, সেখানে কিছু ফান্ডামেন্টালিস্ট দল আছে ইহুদি, তারা ধরুন সরকার টিকিয়ে রাখা তাদের ভোটের উপর নির্ভর করে। তো সেই ফান্ডামেন্টালিস্টরা যখন হামাসের উপর হামলার কথা বলেছে, যে না হলে আমরা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেব, তখন দেখা যায় নেতানিয়াহুর সরকার ভেঙে যায়। হামাস এটি আগে টের পেয়ে, যেহেতু আমরা আক্রমণের শিকার হব, আমরা একটু অ্যাকশনে যাই, তখন কিন্তু তারা আক্রমণ করেছে, দীর্ঘদিনের নির্যাতিত। এরপর কিন্তু এই যে অ্যাট্রোসিটি চালালো ইসরায়েল, কত মানুষ হত্যা করেছে, মোর দ্যান 60,000, ঘর বাড়ি সব বিলীন করে দিয়েছে। এটা কিন্তু পিআর পদ্ধতির কারণে। আর পিআর পদ্ধতি উন্নত দেশগুলোতে আছে, 91 দেশ বলেছে, ইউরোপের যেসব দেশে ডেমোক্রেসি একদম টেকসই হয়েছে সেই সব দেশে আসে। এখানে বাস্তবতা হচ্ছে, এখানে তো পার্লামেন্ট মেম্বাররা শুধু আইন প্রণয়ন করেন না, তারা কিন্তু জনগণের সঙ্গে নানান ধরনের গম কিভাবে ভাগ হবে, তারপরে কি বলে রাস্তাঘাটে কে ঠিকাদারি পাবে, এ ধরনের বহু কাজ বলা যায়। সুতরাং এখানে তো সরাসরি আমি দেখতে চাই যে আমার প্রার্থী কে, আমি দেখতে চাই যে আমি কার সাথে আমি ডিল করব। এখন আমার বাড়ি ধরুন যেখানে, আমার বাড়ি ধরুন বরিশাল, এখন যদি পিআর পদ্ধতির কারণে কিন্তু একজন কক্সবাজারের লোক এসেও আমার এমপি হতে পারে। এবং এটি কিন্তু আরো বড় টাকার খেলা হবে। এখনো তো ধরেন আমরা এই পদ্ধতিগুলোই ঠিক করিনি, যে আসলে আমি বলছি যে নাম্বার 2 ছিল এই পিআর পদ্ধতি, সাম্প্রতিককালে এটি মোটামুটি থেমেছে, কারণ বাস্তবতা বুঝতে পেরেছে। এখন কি হচ্ছে, গো ধরেছে যে আগে গণভোট, এত জরুরি কেন গণভোট? গণভোট সংসদ নির্বাচন দিনে হলো। সঙ্গে কিন্তু আরো 4টি দাবি আছে, মানে আমি একটু যদি তাদেরকে একটু যুক্ত করে নেই। অনিন্দ ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আইনজীবী সুপ্রিম কোর্ট, এবং আপাতত দুজনে যুক্ত আছেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, মানে 5 দফা দাবি না মানলে 11 নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে, গোলাম পরোয়ার বলেছেন। এবং আজকে মিছিল নিয়ে যমুনায় যাওয়ার চেষ্টা হয়েছে, পরে পুলিশি বাধা পেয়ে পরে সেখান থেকে প্রতিনিধিরা গিয়ে দেখা করে এসেছেন বা স্মারকলিপি দিয়ে এসেছেন। মানে এই যে 11 নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে, মানে কিরকম হবে? আপনার মাধ্যমে 71 টিভির সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আপনাকে প্রথমে একটু কারেকশন করে দিই, আজকে প্রধান উপদেষ্টার ওখানে মিছিল নিয়ে যাওয়ার কোনো কর্মসূচি ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখানে স্মারকলিপি দিতে যাওয়ার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আচ্ছা, এবার আপনাকে বলি, আমার ভাই যেটা কিন্তু গণমাধ্যম বলছে, শাহরিয়ার ভাই, গণমাধ্যম বলছে যে এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিলটি, মানে যখন পল্টন মোড়ে এসে সমবেত হয়, বিক্ষোভ মিছিলটি পল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন এলাকায় এলে দুপুর 12:30টার দিকে পুলিশ ব্যারিকেড দিয়ে তাতে বাধা দেয়। নইলে এরা আরো এগিয়ে যেত। আপনি বোধহয় দেখছেন যে আরো এগিয়ে যাওয়ার কথা, কিন্তু এটা
প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও বা এরকম কোনো না না, ঘেরাও কর্মসূচি ছিল ঘেরাও না। কথা বলিনি, মানে ঘেরাও বা তারপরে ওনারা তারপরে যাবে না, ওখান থেকে ওনারা নেতারা যাবে না। যখন গেছেন, মানে নেতারা তো নেতাদের ওখানে যাওয়ার উদ্দেশ্য, মানে তখন তো কর্মীরাও যেতেন নেতাদের সঙ্গে। না না, এর কখনো যায় না ভাই, এর আগেও সবাই গেছে, এর আগেও ওই যে সব আচ্ছা সময় নিয়ম হচ্ছে নেতৃত্ব দেওয়া। আচ্ছা, ঠিক এটা আছে নিয়ে ঠিক আর আছে। শোনেন, আমার যে সাংবাদিক ভাই বলছেন উনি অনেক বর্ষিয়ান মানুষ। শোনেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি লাভবান হবে যদি এইভাবে বক্তব্য দেওয়া হয়, বিএনপি এবং জামাতের মধ্যে বিভেদ টানা হয়, তাহলে দেশ অস্থিতিশীল হবে। এবং উনি যে কথাটা বলতেছেন, প্রতিটা রাজনৈতিক দলের তার নিজস্ব কিছু কর্মসূচি থাকে, এবং সে কর্মসূচি উনি যেমন পিআর এর কথা বললেন, জার্মান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজকে জার্মান দাঁড়িয়ে গেছে কিন্তু এই পিআরে, জাপান দাঁড়িয়ে গেছে পিআরে। আর ইসরায়েলের মতো হিংস্র একটা দেশের, ভারতও হিংস্র দেশ, তো ভারতে তো পিআর নাই, তাহলে ভারত হিংস্র হলো কিভাবে? সো এই ধরনের অযাচিত এবং অপ্রয়োজনীয় উদাহরণ বোধহয় দেওয়াটা সমীচীন না। দ্বিতীয়, উনি আর মানে একটা তাহলে কথা নেপাল বলছেন, কি প্রয়োজনীয় উদাহরণ? আমি বলে দিচ্ছি আপনাকে, শোনেন, আমরা 97টা দেশে যেটা জন কেয়ারটেকার গভর্নমেন্টের কথা প্রস্তাব করছিলাম, এটা আগেও বলছি ভাই, তখন এই ভাইদের মতো লোকই বলছিল এটা খায় না মাখে, বাট ইট ইজ না প্রুভ দ্যাট ইজ দ্য স্ট্রং সিস্টেম। সো পিআর, এই পিআর নিয়ে তো আজকে আমরা তর্ক করবো না, কিন্তু বলে দিচ্ছি পিআর 97 দেশে ওয়ার্কিং ওয়েল। দ্যাট ডাজ নট মিন যে শ্রীলঙ্কা বা নেপালে এটা হয়নি বলে এই পুরো সিস্টেমটা অকার্যকর। আপনি যদি দেখেন অনেক দেশে ওয়েস্টমিনিস্টার মডেল ভেরি ইফেক্টিভ, কিন্তু ভাই যে বললেন 17 বছর তো ভোটই দিতে পারেননি আপনি ওয়েস্টমিনিস্টার মডেলে, আপনি আবার এই মডেলে থাকতে চান কিভাবে? তারপরে লোকাল সেলফ গভর্নমেন্টের কথা বললেন, শোনেন, এই যতক্ষণ এই ভাগ বাটোয়ারা, লুটপাট, রাস্তা তৈরির নামে টাকা বন্টন, স্কুলের গভর্নিং বডিতে এমপির যাতায়াত, আপনি গম বিতরণ কাভি খান নামে কার নিজের পকেটের মধ্যে ঢুকাবেন, এটা বন্ধ না করবেন, লোকাল সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে যতক্ষণ দাঁড় না করাবেন, ততক্ষণ কোনোদিন গণতন্ত্রের মুখ দেখবেন না। এবং এই গণতন্ত্রের কথা বলতেছেন, বারবার একটা কথা বলা হচ্ছে, আমি বুঝি না আমরা সবাই কি আমরা বধির কিনা, আমরা কি শুনেও শুনতে পাচ্ছি না কিনা? এই আন্দোলনটা হয়েছে শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য, এই ভাগ বাটোয়ারা করে লুট করে খাওয়ার জন্য না। ভাই এই কথাটা যে বললেন হেসে, যে এখানে তো এমপিদের চা, এমপিরা গম দিবে, এমপিরা নিজের লোকদেরকে গম দিবে, আচ্ছা, কাবি কাটবে, এগুলোর জন্য না। এখন আমি আপনার না নিশ্চয়ই ভাই, এটার ব্যাখ্যা হয়তো দিবেন, এবং উনি ওনার চিন্তা দিবেন। আর হয়তো আজকে 5 আপনার দফা সঙ্গে নাও দাবির যে মিলতে কথা পারে। বলছে, হ্যাঁ ডিফারেন্ট, জি এটাই তো গণতন্ত্রের বিউটি। জি এক একজনের মত এক এক রকম। আমরা যে শোনেন, 13 তারিখে কিন্তু একটা, মানে কি বলবো, সেই নাৎসি দল আওয়ামী লীগ একটা ঢাকায় একটা কর্মসূচি দান করছে। আমরা বারবার বলতেছি ইলেকশনটা হবে কিসের ভিত্তিতে? ইলেকশনটা হতে গেলে ডক্টর কামাল হোসেন আজকে কি বলছে? ডক্টর কামাল হোসেন সাহেব একই কথা বলছেন, যে নির্বাচনটা হতে হবে জনগণের ওপিনিয়নের ভিত্তিতে। তাহলে জামাত ইসলামের যে কথাটা বলতেছে, আজকে একটা কনস্টিটিউশন নাই, আপনি জনগণের ইচ্ছার প্রতিফলনের ভিত্তিতে ইলেকশন করেন। না, এবং আমরা তো কনস্টিটিউশন নাই, সবাই, এটা তো কামাল হোসেন তো বললেন না যে কনস্টিটিউশন নাই, সবাই তো বলছে না, কনস্টিটিউশন আছে। এবার আর একটু বলে দিই, কামাল হোসেন সাহেবের জুনিয়র ডক্টর শরীফ এই 15 অ্যামেন্ডমেন্ট 13 অ্যামেন্ডমেন্ট দুটা কেসই করতেছেন, সেখানে তারা বলছেন, অতএব কেস প্রসিডিং দেখলে দেখতে পাবেন, তারাও বলছে যে কনস্টিটিউশন নাই, 2/3 কনস্টিটিউশন অকার্যকর। এনিওয়ে, এখন আমি আপনাকে যে কথাটা বলতেছি, আমরা আজকে কিন্তু আপনি এটাও দেখছেন, ডক্টর তাহের সাহেব কিন্তু সম্মানিত মহাসচিবকে ফোনও দিয়েছেন। সো আমরা একটা, না, একদিক থেকে ফোন দিচ্ছেন, আবার অন্য দিক থেকে সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করার কথা বললেন জামায়াত নেতা তাহের। মানে একদিকে ফোন, আর একদিকে আঙুল বাঁকা, বা 11 নভেম্বর ভিন্ন হবে চিত্র, মানে এগুলো আসলে পলিটিক্সে কি ইঙ্গিত দিচ্ছে? এটা ভাই শোনেন, একটু আগে একটা জায়গায় বলছিলাম, পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে, আর প্রকাশ্যে রাজনীতির মাঠে অনেক কথা আমরা, মানে তাহলে জনগণকে আপনারা ধোঁকা দিচ্ছেন কিনা রাজনীতিবিদরা? না, আমি এখানে সবাই, আপনাকে মানে একটা, পর্দার না, পেছনে আপনারা একভাবে রিয়াক্ট করবেন, আর পর্দার সামনে আমাদেরকে অন্যভাবে আতঙ্কিত করবেন, মানে সেটা এটা কি ভাই আসলে? এটা মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাবে। জনগণের দাবি জনগণের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। পর্দার অন্তরালের কথা একটু আগে বললেন না, কেন পিআর থেকে সরে আসা হয়েছে, বা পিআর থেকে কিন্তু এখনো সরে আসেনি, আমরা উচ্চকক্ষে এখনো পিআর চাওয়া হচ্ছে। আপনি লোকাল সেল গভর্নমেন্টের থেকে কেন স্যাক্রিফাইস করতে হয়? একটা দেশের বৃহৎ স্বার্থে, একটা দেশের স্ট্যাবিলিটির স্বার্থে আপনি স্যাক্রিফাইস করবেন। এই স্যাক্রিফাইসকে যদি আপনি প্রতারণা বলেন, তাহলে তো এটা খুবই দুর্ভাগ্যজনক। জি আর আমরা যেটা চাচ্ছি, আমরা না, বাংলাদেশের সমস্ত মানুষের জন্য একটা ইলেকশন খুব দরকার, এবং সেই ইলেকশনটা হতে হবে কিছু ম্যান্ডেটের উপর ভিত্তি করে। সেই ম্যান্ডেটটা হচ্ছে জুলাই সনদ, আর এই জুলাই সনদটাই গণভোটে দেওয়া হচ্ছে। এখানে জামাত যাবে না বিএনপি যাবে, দ্যাটস ইমম্যাটেরিয়াল। জুলাই সনদের ভিত্তিতে আগামীর একটা নতুন সূর্যোদয় হবে, জি, এটাই আমাদের চাওয়া। আমি একটু অনিন্দ ইসলাম অমিত, আপনার কাছে একটু যেতে চাই, মন্তব্য জানতে চাই। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব কড়া ভাষায়
বক্তব্য রেখেছেন যশোরের কথা। যশোরে, হ্যাঁ, তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। তা ভাষা, মানে সচরাচর এই ভাষায় বিএনপি মহাসচিব বক্তব্য দিয়েছেন কাছাকাছি সময় এরকম আমি দেখিনি। মানে কি আসলে? না, প্রথম কথা হচ্ছে আপনি যে কথাটা বললেন, যে আমি মনে করি যে আপনি যে কড়া ভাষার কথাটা বলেছেন, ব্যাপারটা কড়া ভাষা না, উনি খুব স্পষ্ট ভাষায় কথা বলেছেন। আমি ব্যাপারটা এইভাবেই বলবো। তার আগে আরেকটি রাজনৈতিক দলের নেতা যে কথাটা বলেছে, সেটা রাজনীতি এই বর্তমান জন আকাঙ্ক্ষার সাথে কতটুকু যায় সেটা নিয়ে কিন্তু আপনারা কিছুক্ষণ আগে আলাপ করলেন। রাজনীতিতে ক্রিয়া থাকে এবং তার সাথে একই সাথে প্রতিক্রিয়াও থাকে। হয়তো সে প্রতিক্রিয়ার অংশ হিসেবেই উনি কথা বলতে পারেন, কিন্তু আমি বলবো এটা উনি কোনোভাবে এটা কড়া কথা বলেন, স্পষ্ট কথা বলেছেন। এখন কেউ যদি তার রাজনৈতিক শক্তি দেখাতে চায়, তাহলে রাজনৈতিক দল তো সেটা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করতে চাইবে। এখানে কে কিভাবে দেখাতে চাইবে কি না চাইবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু আমি শুধু খুব স্পষ্ট করে একটা কথা বলছি, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়েই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 11 মাস ঐক্যমত্য কমিশনের সাথে প্রতিটি আলোচনায় অংশগ্রহণ করেছেন। এবং ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বশীল ব্যক্তি তারাও বলেছেন যে বিএনপি যতটা প্রস্তুতি নিয়ে এবং ঐক্যমত্য কমিশনে প্রতিটা ধাপে যেভাবে সহযোগিতা করেছে, প্রতিটা যেভাবে ইনপুট দিয়েছে, অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু তেমনটি পারেনি। অর্থাৎ বিএনপি ওয়াজ ভেরি থরো। বিএনপি কিন্তু আসলে এই সংস্কারটাকে মেইন করে, বিএনপি মেইন করে বলে 2016 সালে ম্যাডাম খালেদা জিয়া কিন্তু ভিশন 2030 ডিক্লেয়ার করেছিল। 2021 সালে আমরা 27 দফা দিয়েছিলাম এবং আমাদের যুগপৎ আন্দোলনের সাথীদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আমরা 31 দফা দিয়েছি 2023 সালে। আজকে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, তার অধিকাংশ সংস্কারের কথা কিন্তু আমরা আমাদের 31 দফায় উপস্থাপন করেছিলাম। আমরা যদি সংস্কারের চেতনা ধারণ না করতাম, আমরা যখন সংস্কারের কথা ভেবেছি, আমরা যখন সংস্কারের কথা বলেছি, তখন কিন্তু শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট কিন্তু সরকার প্রধান ছিলেন। এই কথাটি ভাববার, এই কথাটি বলবার মতো কিন্তু খুব বেশি কোনো ব্যক্তি ছিলেন না। আজকে যারা সংস্কার নিয়ে এখন মাথা গরম করে ফেলছেন, তারাও কিন্তু এই কথা বলবার সাহস করেননি। বিএনপি জনগণের রাজনৈতিক দল হিসেবে জনগণের আকাঙ্ক্ষাটা ধারণ করেই কিন্তু এই দীর্ঘ 16 বছর আন্দোলনের প্রতিটি পরতে পরতে জনগণের সাথে মেশবার সুযোগে কিন্তু জনগণের এই আকাঙ্ক্ষাটা ধারণ করে এই কথাটা বলবার চেষ্টা করছে। বিএনপি মহাসচিব একটা স্পষ্ট বক্তব্য দিয়েছে, এটাকে কড়া বক্তব্য হিসেবে উপস্থাপন করবার কোন প্রয়োজন আছে বলে মনে করি না। এই পর্যায়ে সাইফ মুস্তাফিজকে দিয়ে একটু শুরু করি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, রাজনৈতিক দলগুলো এক ধরনের উত্তেজনা বলবো না, একটু মানে ভাষা বদলেছে নির্বাচনের কারণ কিনা, এটা কড়া ভাষা ব্যবহার করছে তারা। যেমন আপনারা বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেমন আজকে বলেছে, সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলে বিএনপি জামায়াতের সঙ্গে জোট হতে পারে। এখন সংস্কার বাস্তবায়ন মানে কোন সংস্কার? বিএনপির যে বা তার যুগপৎ যারা আন্দোলন করেছিলেন তাদের তো একটা 31 দফা সংস্কারের প্রতিশ্রুতি তারা দিয়ে রেখেছে, সেটার সঙ্গে অনেকগুলো এটার সঙ্গে মিল বলে বিএনপি বলছে যে তারা আগে সংস্কারের প্রস্তাবনাটা তাদের ছিল। জামায়াত তারা এই যে দাবিটা করছে, এখন কোন সংস্কার? আপনারা কি তাহলে মানে দুজনই তো সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে? ধন্যবাদ। যারা আছেন, আমার বিজ্ঞ সহলোচক যারা আছেন এবং যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা। দেখুন, আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট, এই বিষয়গুলোর কে সামনে রেখে আসলে রাজনীতিটা হচ্ছে, যেটা বলে আমি মনে করি। এবং দেখা যাচ্ছে যে এটাকে প্রাসঙ্গিক করা অপ্রাসঙ্গিক করার একটা প্ল্যান বি এরকমও কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করেই প্রার্থীদের নামগুলো ঘোষণা করে দিল বিএনপি, যেখানে আসলে জুলাই সনদের বাস্তবায়নের সমীকরণের জায়গাটা চলছিল। তার আগে তো জামায়াত ইসলামীও ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি, মানে জামাত ইসলামী তো আরো আগে থেকে আসলে এই জায়গাটা শুরু করেছে। তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় তারা তাদের প্রার্থী ঘোষণা করছে। তো সেটা তাদের একটা বিভিন্ন জায়গায় না, 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত, যে তাদের প্রার্থী। হ্যাঁ জি, সেটাই বললাম যে এই সময়ে আপনি যদি দেখেন, মানে বিগত যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি, সেখানে কিন্তু আমরা দেখেছি সর্বোচ্চ 30-35 দিন আগে প্রার্থীদের নাম কিন্তু এরকম করে ঘোষণা করা হয়। আমাদের বর্তমানের মানে আইন শৃঙ্খলার প্রেক্ষাপট এবং আমাদের যে প্রশাসনিক কাঠামো, সেখানে কিন্তু আমার মনে হয় না যে এখনো এই সক্ষমতা আছে যে 3-4 মাস আগে আপনি সব ক্যান্ডিডেটের নাম ঘোষণা করে দিলেন
এবং সেই বাস্তবতার নিরিখে এদের ভেতর যে ইন্টারনাল যে ঝামেলাগুলো সেগুলোর ফলশ্রুতিতে আসলে দেশের সার্বিক পরিস্থিতি কোন দিকে যাবে এটাও কিন্তু একটা প্রশ্নের দাবিদার আমি বলে মনে করি। কারণ গত 2 দিনেই আমরা দেখেছি যে বিএনপিদের মানে চিটাগাং ৮ আসনে সম্ভবত একজন মারাও গেছেন এবং সেখানকার যে প্রার্থী আছেন তাকে গুলি করা হয়েছে। তো এই বাস্তবতা কিন্তু প্রায় সব কয়টি আসনে বিএনপিদের নিজেদের মধ্যে, এবং সেখানে জামাতে ইসলামী বা এনসিপি যখন প্রচার প্রচারণাতে ঢুকবে বা তাদের নির্বাচনী কার্যক্রম চালু করবে, সেখানে মানে জামাত অবস্থাটা ইসলামী তো কোন চালু দিকে করেই দিয়েছে, মানে আপনারা যখন চালু করবেন, মানে জামাত ইসলামী এবং বিএনপি তারা দুজনই গণসংযোগ করছে। জামায়াত আরো আগে থেকে করছে, বিএনপি শুরু করেছে মাত্র। কিন্তু আপনারাও এইভাবে ধরেন যে মানে নির্বাচনের প্রেক্ষাপটটা তো আসলে বিএনপি যখন আসনগুলোতে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করলো তারপরেই কিন্তু একদম মানে ফুল ফ্লেজেড ওয়েতে আসলে মনে হচ্ছে যে আসলে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। এর আগে তারা সাংগঠনিক ভাবে কার্যক্রমের মাধ্যমে নির্বাচনের জায়গাটা হয়তো বা নিশ্চিত করছিল, কিন্তু অফিসিয়ালি আমি মনে করি যে এই নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো, এবং আমরা দেখতে পেয়েছি যে এনসিপির থেকেও সম্ভব কিছু প্রার্থীর নাম মিডিয়াগুলোতে এসছে। এবং আজকে আমাদের অফিসিয়াল আমাদের ইলেকশন ক্যাম্পেইন এবং ফর্ম নেয়ার জায়গাগুলো কিভাবে সুযোগ আছে সেটা নিয়েও আমাদের একটা প্রেস কনফারেন্স করে আমাদের প্রোগ্রামটা আমরা লঞ্চ করেছি আমাদের ওয়েবসাইটে। তো এর মাধ্যমে যেটা আমি বলতে চাচ্ছি যে হঠাৎ করে এই ইস্যুটা কিন্তু আরো কিছুদিন পরে আসতে পারতো। জুলাই সনদের যেই সমীকরণ প্রবলেম গুলো যেগুলো মিটেনি এবং সলিউশন না হওয়ার আগেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নির্বাচনের ট্রেনে সবারই তড়িঘড়ি করে উঠে যেতে হচ্ছে। তো যেখানে আসলে গণভোটের কখন হবে সেটার এখনো সিদ্ধান্ত আসেনি, এবং ঐক্যমত্য কমিশনের থেকে প্রধান উপদেষ্টার কাছে যেই দুটি পদ্ধতির কথা বলা হয়েছে এবং যেই জায়গাটা এনশিওর করতে বলা হয়েছিল সেটা তিনি এনশিওর না করে বরঞ্চ সেই জায়গাটা রাজনৈতিক দলের ভেতরে মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলে দিয়েছে। তো এত দিন মিটিং করে এতদিন আসলে এই আয়োজনগুলো করে এখন যদি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে সিদ্ধান্ত নিতে দেয় তাহলে তো আমার মনে হচ্ছে না এখন সমাধানে আসাটা খুব বেশি মানে সহজ হবে। এবং রাজনৈতিক দলগুলো এখন এই বিষয়গুলোকেও একটা বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে বলে আমি মনে করছি। তো সেই জায়গায় মানে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন, বর্তমান রাজনীতির বাস্তবতা এবং সামনের দিনের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা আসলে জনমনে একটা সংশয় তৈরি করছে। এবং আবারও আসলে 1-11 এর সরকারটা আনার কোন রকম পরিকল্পনা কোন গ্রুপের বা কারো আছে কিনা সেটা নিয়েও আমার কাছে এখন মানে একটা সংশয়ের জায়গা তৈরি হচ্ছে। জি, অনিন্দ ইসলাম অমিত, উনি যে প্রসঙ্গগুলো বললেন, মানে সেই জায়গা থেকে আসলে কি দেখেন, এই যে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেবার কথা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে আলাপ করে সিদ্ধান্ত নেবার কথা বলা হয়েছিল, সেখানে তো 4 দিন এরই মধ্যে চলে গেছে, 7 দিনের মতো বোধহয় সময় ছিল, আর সামনে 3 দিন আছে। অনিন্দ ইসলাম অমিত, প্রথম যে বিষয়টা আমি যেটা বলছি যে বিএনপি মনোনয়ন এই ঘোষণা করবার পরে একটা ইলেকশনের আবহাওয়া তৈরি হয়েছে। বড় রাজনৈতিক দল যখন ডিক্লেয়ার করবে এটা নিয়ে একটা তো জন আকাঙ্ক্ষা ছিল, জনপ্রত্যাশা ছিল, সে প্রত্যাশা কতটুকু পূরণ হলো সেটা নিয়ে একটা চারিদিকে একটা আলাপ আলোচনা আছে। কিন্তু আপনি নিজেই বললেন যে আসলে প্রক্রিয়া শুরু করেছে, তারা হয়তো বা কিছুদিনের মধ্যে দিবেন। সো এইটা আর যে কোনো সংকট, বর্তমানে যে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একটি পথ, সেটি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জনরায়ের একটি প্রতিফলন ঘটবে। তো রাজনৈতিক দলকে এই প্রক্রিয়া যেতেই হতো, কেউ হয়তো বা 2 দিন আগে গেছে, কেউ 2 দিন পরে যাবে। সো এটা খুব বড় ডিল না আমি মনে করি। কিন্তু আপনি যে কথাটি বললেন যে ঐক্যমত্য কমিশন এই প্রায় 11 মাস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলাপের পর যখন আবার রাজনৈতিক দলের কোর্টে বলটা ঠেলে দিল 7 দিন সময় দিয়ে যে আপনাদেরকে নিজেরা সমাধান সূত্র বের করতে পারেন, নাহলে আমরা আমাদের মতো করে একটা সিদ্ধান্ত নেব, সরকার যেটা বললেন এটা অনভিপ্রেত, এটা কোনোভাবেই আকাঙ্ক্ষিত ছিল না, এটা কোনোভাবেই সরকারের দায়টা এড়াতে পারেন না। সরকার এখন যে কাজটা করলেন আলটিমেটলি হয়তো তার মাথার মধ্যে কোনো একটা চিন্তা আছে, আসলে সেটা রাজনৈতিক দলের কাঁধে বন্দুকটা রেখে উনি ফায়ার করবার জন্যই আসলে এই কথাটা বলেছেন। ঐক্যমত্য কমিশন তাহলে তৈরি করবার প্রয়োজন কেন ছিল? ঐক্যমত্য কমিশনই তো ছিল যে বিভিন্ন এটা কি সরকারের ব্যর্থতা না এক ধরনের ষড়যন্ত্র? হোয়াট ডু থিংক? এই যে আপনাদের ষড়যন্ত্র কথাটাই আমি বলবো না, আমি ষড়যন্ত্র বলবো না, ব্যর্থতা বলবো না, আমি এটা বলবো এটা কূটকৌশল।
তো কূটকৌশল তারা কেন করছে? হোয়াট ইজ দ্য বেনিফিট? প্রশ্নটা হচ্ছে, দেখেন, এই কেবল এই যে সাইফও বললেন যে আসলে কিছু ঘটনা ঘটছে, কিছু আলোচনা হচ্ছে, যেটা কিন্তু আসলে ইলেকশনকেই একটা অনিশ্চিত করে দিতে পারে। এখানে আসলে বিভিন্ন স্টেক হোল্ডার কিন্তু ইলেকশনকে কিন্তু অনিশ্চিত করতে যাচ্ছে। যারা এই যে বর্তমানে যে আলাপ আলোচনাগুলো, আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে এক কথা বলছি, অনানুষ্ঠানিকভাবে কিন্তু সকলে এই ব্যাপারে কিন্তু সকলে একমত যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, এই শক্তিগুলোর মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, আলটিমেটলি পতিত ফ্যাসিস্ট সেই কিন্তু সুবিধা প্রাপ্ত হবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াক, এটি যারা চায় না, তারা কিন্তু নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। অনিশ্চিত করতে যদি নাও পারা যায়, নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। তো এই যে আলোচনাগুলো যেটা হচ্ছে, এবং এখন একটি সমাধান সূত্র বেলুনারে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এত দীর্ঘ সময় লাগলো, এটা তো আসলেই অনিশ্চয়তা তৈরি করছে। বারংবার এই অনিশ্চয়তা কিন্তু গণতন্ত্রের জন্য শুভকর না। এবং যিনি সরকার প্রধান, তার এই ঐক্যমত্য কমিশনের প্রধান হওয়াটাও আমি মনে করছি যে আসলে সমীচীন হয়নি। দেখেন, ঐক্যমত্য কমিশন কি করলো? একটা সুপারিশ করলেন সরকার প্রধানের কাছে, অথচ ঐক্যমত্য কমিশনের প্রধানও কিন্তু সরকার প্রধান নিজে। তাহলে উনি নিজে সই করলেন, আবার উনি সরকার প্রধানের কাছে এটা উপস্থাপন করলেন। এটা কেমন হয়ে গেল? এই উদ্বেগ যাচ্ছে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের জাতির আকাঙ্ক্ষা এটা বুঝতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কথা বলবেন, কিন্তু দিন শেষে নিজের বিবেকের কাছে স্পষ্ট থেকে প্রত্যেকের চেতনা, ব্যাপারগুলোকে স্পষ্ট তাকে বুঝতে হবে, এবং জন আকাঙ্ক্ষাকে অনুধাবন করে যদি উনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আমি মনে করি বাংলাদেশ করতে চান, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কায়দায় কিন্তু তাকে চাপে ফেলবার চেষ্টা করবে, জি। যেটি কোনো এটা দেশের জন্য ভালো হবে না। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আর মাত্র 3 দিনের মতো সময় আছে এটার সিদ্ধান্ত নেবার, নইলে অন্তর্বর্তী সরকার কাছে এটা নিজেরাই সিদ্ধান্ত নেবেন। সেই জায়গায় আসলে আপনি কি দেখেন? ধন্যবাদ। বর্ষিয়ার রাজনীতিবিদের যোগ্য উত্তরসূরি, তিনি যা বলছেন তার বেশিরভাগের সাথে একমত পোষণ করতেছে। কিন্তু দুইটা জিনিস, ওই যে আমার সাংবাদিক ভাই বললেন না, কূটকৌশল বলবো না, এই সরকার বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগেছে। এবং আপনি 270 দিন পর ভেরি স্পেসিফিক, যেটা অমিত ভাই বললেন, প্রথম আমি এই প্রস্তাব করি সেন্টার ফর সিভিল রাইটস এর মধ্যে থেকে যে সনদ হতে হবে একটা অর্ডারের মাধ্যমে, সে অর্ডার গণভোটে যাবে, সেই গণভোটের ভিত্তিতে ইলেকশন হবে। এবং সেখানে আমি আর একটা প্রস্তাব করলাম প্রথম, যে গণভোটেরটা ইলেকশনের দিনই করা হোক। কেন? দুইটা কারণে। এক, যদি আলাদা করে গণভোট করা হয় তাহলে ব্যাপক টাকার একটা ব্যাপার আছে। দ্বিতীয়, ভোটার টার্ন আউটটা অনেক কম হতে পারে। সো এই দুইটা রিস্ক মিনিমাইজ করার জন্য আই এম দ্য ফার্স্ট ম্যান হু প্রপোজ যে গণভোটটা ইলেকশনের দিন করা হোক। কথা হলো যে আজকে আপনি বলে দিলেন যে তিনি একটা আদেশ দিবেন। উনি আদেশটা দিয়ে তো রাজনীতিবিদদেরকে একটা টেবিলে ডেকে নিয়ে বসে আলোচনা করে বলতে পারতো যে কবে গণভোট দেওয়া হবে। আমি তো আদেশ দেওয়ার কথা, আমি তো আদেশ দিয়ে দিচ্ছি, এই আদেশের ভিত্তিতে তো ভোট হবে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই যেটা আমরা সবাই বলতেছি, বাংলাদেশ জামাত ইসলাম অবজেকশন দিয়েছে, বিএনপি অবজেকশন দিয়েছে, এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে কেউ কেউ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এটাকে একটু প্রলং করার চেষ্টা করতেছে। হয়তো তারা একটা দিবা স্বপ্ন দেখতেছে 2006-8 সালের মতো তারা যদি আবার 2-2.5 বছর আরো থাকতে পারে। আমার মনে হয় এই জাতিকে তাহলে তারা ভুল মেসেজ দিচ্ছে। এই জাতি নির্বাচনের যে ট্রেনে উঠে গেছে, সাইফও বলছে, সাইফরাও আজকে উঠে গেছে। সো উই আর অন দ্য ট্র্যাক অফ দ্য ইলেকশন। এবং এই ট্রাককে আপনি যদি মিসফায়ার করেন, পুরো বাংলাদেশটা মিসফায়ার হবে, এবং সেই সুযোগটা ইনশাল্লাহ আমরা কেউ দিব না। এবং এতে যারা ভারত এবং আওয়ামী লীগ সুবিধা পাবে সেটা আমরা কোনোদিন হতে দিব না। জুলাই সনদের অর্ডারটা উনি এই 7 দিন বলছে, 7 দিনের পর তার কি হবে, কনসিকুয়েন্সটা তাকে অর্ডারটা দিতেই হবে। এবং দিয়ে কি করতে হবে, আইদার তাকে ঘোষণা দিতে হবে ইলেকশনের দিন গণভোট হবে, অথবা দুই পার্টির সাথে বসে একটা দিন নির্ধারণ করবে। তাহলে এইটা নিয়ে 270 দিন তো আপনি অলরেডি কিল করলেন, আরো 7 দিন কিল করে আমি যাই না। এই যে ভাই যেটা কথাটা বললো, হাসিনা হচ্ছে বিচার বিভাগের উপর বন্দুক রেখে 17 বছর শাসন চালাইছে, আর এনারা রাজনৈতিক দলের উপর বন্দুক রেখে 1.5 বছর আরো প্রলম্বিত করতে চাইলে সেটা আহম্মকের রাজ্যে বসবাস করা হবে। এটা কোনোদিন আমরা একটা দিবালোকের মতো সত্য। আমাদের জুলাই সনদ প্রয়োজন, আমাদের একটা ইলেকশন প্রয়োজন, এবং নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সেই উত্তরণটা ঘটতে হবে। এবং তার হাতেই 3 দিন আছে, তাকেই সিদ্ধান্ত নিতে হবে। যোগ করি যে 4 দিন যে বলা হচ্ছে, 4 দিনের আগের দিন যে মিটিং হয়েছে,
আমাদের সবার কিন্তু ধারণা ছিল যে চিফ ওই অ্যাডভাইজার দিনই ঘোষণা হবে, এটাই ভাবা হয়েছিল। কিন্তু তিনি কিন্তু আবার ঝুলিয়ে দিলেন। এটা বাইজের বেস্টের শাহরিয়ার যেটি বলেছেন, সরকার সিদ্ধান্ত নিতে দ্বিধা দ্বন্দ্বে ভোগে সবসময়, কঠিন সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে নিতে পারে। আপনি ঢাকার চিত্র দেখেন, কত আন্দোলন হচ্ছে, দমানো যাচ্ছে না। কিন্তু এই ধরুন এই যে তিতুমির এবং কলেজ, ওনারা ভুলে গেছেন, আর একটা দুর্ভাগ্য, ওনারা ভুলে গেছেন যে ওনারা জনতার সরকার, এই জনগণ তাদেরকে বসাইছে। আমি একটা উদাহরণ দিই শুধু, আমি পাওয়া যাচ্ছে। একটা উদাহরণ দিয়ে শেষ করি। তিতুমির কলেজের ছাত্র রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে, নিশ্চয়ই আপনার মনে আছে। হ্যাঁ। তারা আন্দোলন করেছে, ভর্তি হয়েছে কিন্তু কলেজে, কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবে। পুরো ঢাকা 5 দিন কলাপস করে রেখেছে। এটি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এটি কোনোভাবে সম্ভব হতো বলে আমি বিশ্বাস করি না, কিন্তু এটি কিন্তু হয়েছে। এই যে 5 তারিখের পরে ঢাকায় রিক্সার সংখ্যা বাড়ছে 3 গুণ মিনিমাম। কোনো এখন ভিআইপি রোডে আগে রিক্সা চলতে পারত না, যেখানে বেশি গাড়ি ঘোড়া চলে, এখন কিন্তু সেখানেও চলছে। কোনো না, তার চেয়েও আপনি একটা জিনিস দেখেন, কত দুর্ভাগ্য, আমরা ইলেকশন করতে চাই, আজ পর্যন্ত আমরা পুলিশ বাহিনীতে নিয়োগ দিলাম না। কথা ছিল জুলাইয়ের যে ছাত্ররা আছে তাদেরকে পুলিশ বাহিনীতে অ্যাকোমোডেট করা হবে। খালি 1600 জন আপনি দিচ্ছেন কাকে? সাব ইন্সপেক্টর, যারা রোডে ট্রাফিক মেনটেন করবে। তো আপনি ইলেকশনের কথা একদিকে বলতেছেন, এই রাজনৈতিক দলের প্রেসারে তারা ইলেকশন দিতে বাধ্য হচ্ছে, কিন্তু তারা কিন্তু সেই প্রিপারেশনটা এখন পর্যন্ত নিতে পারতেছে না। আজকে আপনি আর্মিকে আপনি মাঠে নামায় দিচ্ছেন, পোর্ট দেখাচ্ছেন, এয়ারপোর্ট, সবকিছুতে এই 3 বাহিনীকে নিয়ে আসছেন। তারা তো মানুষ রে ভাই, আপনারা এই কথাটা কেউ চিন্তাই করতেছেন না। সবকিছুকে আর্মির উপর দিয়ে করা যাবে, সিভিল প্রশাসন লাগবে না, তার কোনো সংস্কার করলে না। সো সিদ্ধান্তহীনতায় আজকে এই রাজনৈতিক দলের এই ডামাডোলের মধ্যে ফেলে দিয়েছে, এবং এটার একটা বেনিফিট আমার কাছে মনে হয় আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আওয়ামী লীগ নিতে চাবে, সেজন্য আওয়ামী লীগ সাহস করে এখন প্রোগ্রাম দিচ্ছে। সো হুইচ ইজ ভেরি আনফরচুনেট, এবং গভর্নমেন্ট এই সিদ্ধান্তহীনতা কোনোভাবেই কাম্য নয়। জি। ঠিক আছে, সাইফ মুস্তাফিজকে আমি যদি 1 মিনিট সময় দিই, ছোট করে একটু যদি বলেন এই প্রসঙ্গে, একটা বিরতিতে যাব। জি, মানে সেটাই এখন রাজনৈতিক, মানে এখানে প্রধান উপদেষ্টার বা তাদের যে যতটুকু দায়, আমার মনে হয় যে তার থেকে বেশি দায় আমাদের রাজনৈতিক দলগুলোর। এবং রাজনৈতিক দলগুলোর এজেন্ডা এবং তাদের ভিশন ক্লিয়ার না। তারা আসলে জুলাই সনদ বা জুলাইয়ের ব্যাপারটাকে আসলে তারা ওইভাবে প্রাসঙ্গিক মনে করা বা করা এবং তাকে গুরুত্ব দেওয়াটা, আমি মনে করি যে তারা সেটাকে করেনি, সেটাকে তারা ওনও করে না। তারা জাস্ট একটা পাওয়ার ট্রানজেকশনের টুল হিসেবে তারা দেখে। এটা কিন্তু এই জুলাই সনদ। সো এই রেলপথটা যদি ঠিক না থাকে, আমাদের ট্রেন খুব বেশি দূর আগাবে না। তো আমাদের রাজনৈতিক দলগুলো যতই আমরা প্রার্থী ঘোষণা দিয়ে আমেজ তৈরি করার চেষ্টা করি না কেন, বেসিক স্ট্রাকচার ঠিক না করে আসলে আমরা খুব বেশি দিন সাস্টেইনেবল প্রসেসে আগাতে পারবো না। তো এটা আমাদের মনে রাখা উচিত। জি। এবং জামাত ইসলাম আজকের প্রোগ্রাম কিন্তু সেটা রিফ্লেক্ট করে। এই জুলাই সনদের জন্যই কিন্তু আজকের এই রিফ্লেকশন, এবং 11 তারিখে চলো ঢাকা চলো, এই প্রোগ্রামটাও কিন্তু এই জুলাই সনদের জন্যই। তার মানে শাসনতন্ত্রের পরিবর্তনটাই আসলে মেন মুখ্য বিষয়, যেটা এনসিপি, জামাত ইসলাম, বিএনপি সবাই আমরা অনুধাবন করতেছি, হয়তো বা এক একজন করছি। জি।